সোনাইর ভোটাররা কংগ্রেস দলকে পছন্দ করে। কংগ্রেস দলকে পছন্দ করে সবসময়। এটা কংগ্রেসের একটা ভোট ব্যাংক সোনাই সমষ্টি। ভোটাররা জনসাধারণ আমার বিপদে আপদে আমাকে পেয়েছে, বর্তমান বিধায়ককে পান। কাউ বিল প্রোটেকশনে ওনার সমর্থন আছে, মাদ্রাসা বিলে ওনার সমর্থন আছে, বিজেপিকে যে আগেও উনি সমর্থন করে আসছেন, এতে প্রমাণ হয়েছে এটা যে লাস্ট রাজ্যসভার ইলেকশনে একজন বড় নেতা প্রমোদ বড়কে ওরা ভোট দিয়ে যে মুসলমানের প্রতি গাদ্দারি করেছে। নমস্কার, CNN24 এর সকল দর্শকদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান। এবারে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা আজকে এক বিশেষ রাজনৈতিক সাক্ষাৎকারে আমন্ত্রণ জানিয়েছি প্রাক্তন বিধায়ক তথা আসাম মন্ত্রিসভার প্রাক্তন উপাধ্যক্ষ স্বয়ং এখানে রয়েছেন আমিনুল হক লস্কর। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠান নির্বাচনের মুখোমুখি এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানটিতে আমরা চাইব আপনারা সবাই উপভোগ করুন। নিঃসন্দেহে বরাকের রাজনীতির ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন, যিনি দীর্ঘ বছর বরাকের রাজনীতিতে অত্যন্ত দাপুটে একজন রাজনৈতিক নেতা হিসেবে যাকে আমরা এই মুহূর্তে চিহ্নিত করতে পারি, যিনি একসময় শুরু করেছিলেন আসাম গণপরিষদের প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 2001 সালে। পরবর্তীতে উনি এসছেন কংগ্রেসে এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে উনি বিজয়ী হয়ে বিধায়ক হয়েছেন এবং পরবর্তীতে আসাম বিধানসভার ডেপুটি স্পিকার অর্থাৎ উপাধ্যক্ষ হিসাবে উনি সেখানে সম্মানের সাথে আসন গ্রহণ করেছেন। এবার সোনাই মতো একটা অত্যন্ত জনপ্রিয় নির্বাচন কেন্দ্রে উনি এবার কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার জন্য তৈরি। চলুন আজকে দেখে নেওয়া যাক আমিনুল হক লস্কর বরাকের দাপুটে এই নেতার মুখ থেকে ওনার আসন্ন নির্বাচনে কিভাবে উনি মোকাবিলা করবেন সে সম্পর্কে। আপনাকে আমাদের CNN24 স্টুডিওতে আমরা সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে আমরা জানতে চাইব যে আপনি আপনার দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে যেভাবে আপনি যাত্রা শুরু করেছিলেন, যে প্রতিটি দলেই মূলত আপনার একটা অংশগ্রহণ ছিল, এজিপিতে ছিলেন, ভারতীয় জনতা পার্টিতে ছিলেন এবং এবার কংগ্রেসের প্রার্থী হিসেবে সেখানে দাঁড়াচ্ছেন। আপনার জনপ্রিয়তা এবং আপনার কর্মদক্ষতা সম্পর্কে জনগণ অত্যন্ত ওয়াকিবহাল। এবারের নির্বাচনে আপনি কিভাবে আপনাকে নিজেকে সেখানে এগিয়ে রাখবেন? দেখেন, যেটা 119 নম্বর সোনাই সমষ্টি, ওই সোনাই সমষ্টিতে বিফোর ডিলিমিটেশন ওখানে ভোটের প্যাটার্ন যেটা ছিল এটা 68% মাইনরিটি ভোটার ছিল। আচ্ছা। আর 32% মেজরিটি ভোটার ছিল। কিন্তু আফটার ডিলিমিটেশন এখানে কাছাড় জেলার 7টা সমষ্টি আছে। এই 7টা সমষ্টি থেকে যেখানে ধলাইতে যে জিপিতে মাইনরিটি ভোটার আছে এদেরকে সোনাই সমষ্টিতে আনা হয়েছে। লক্ষ্মীপুরে যেখানে যে জিপিতে মাইনরিটি ভোটার আছে এটা সোনাই সমষ্টিতে আনা হয়েছে, এবং কি ধলাইতেও এবং শিলচর থেকেও। আর সোনাই থেকে যারা মেজরিটি ভোটার ছিল, হিন্দু ভোটার ছিল, এদেরকে বার করে ধলাই এবং বড়কলাতে, লক্ষ্মীপুরে, শিলচরে আনা হয়েছে। এর জন্য আগের থেকেও যেটা সোনাই সমষ্টি, এটা সোনাইয়ের ভোটাররা কংগ্রেস দলকে পছন্দ করে। কংগ্রেস দলকে পছন্দ করে সবসময়। এটা কংগ্রেসের একটা ভোট ব্যাংক সোনাই সমষ্টি। আর এখন স্পেশালি সোনাই সমষ্টিটা মাইনরিটি সমষ্টি হয়েছে। মাইনরিটি কংগ্রেস দলকে ভোট দিবে, আর মাইনরিটি যখন কংগ্রেস দলকে ভোট দিবে আর বিজেপি এবং এজিপিকে প্রত্যাখ্যান করবে, তখন আমার জেতার কোনো অসুবিধা হবে না। কারণ আমি গত 5 বছর 16 থেকে 21 পর্যন্ত সোনাইতে অনেক ডেভেলপমেন্ট কাজ করেছি। সোনাই রাস্তাঘাট, স্কুল, কলেজ, মঠ, মন্দির, মাদ্রাসা, মুকাম, বিভিন্ন জায়গাতে সমস্ত এলাকার প্রত্যেকটা সেক্টরে আমি কাজ করেছি। আপনি যদি দেখেন যে আমি 2016-তে
44,000 ভোট পেয়ে জিতেছিলাম, আর 2021-এ আমি 54,000 ভোট পেয়ে হেরেছি। সোনাইত প্রথম আমি একজন ব্যতিক্রমী বিধায়ক, যারা আগে কিন্তু 60,000 ভোটে জিতেছিল, হারার সময় 15,000 ভোটে হেরেছে। আমি একজন ভোট কম পেয়ে জিতেছিলাম, বেশি পেয়ে হেরেছি। আমার এন্টি ইনকামবেন্সি ছিল না। আর এখন সোনাইয়ের যারা বোনাফাইড যারা কংগ্রেসি, বিভিন্ন জনপ্রতিনিধি, দলের যারা কাণ্ডারি, এরা প্রায় 300 জন সই করে আমাকে বলেছিল যে আপনি কংগ্রেস দলের নেতৃত্ব লন, কারণ কংগ্রেস দল থেকে যারা বিধায়ক ছিল সিদ্দিক আহমেদ, কমলাক্ষ, এরা কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে অংশগ্রহণ করতেছে। এর জন্য কংগ্রেস এখন নেতৃত্বহীন হচ্ছে, আপনি জয়েন করেন। এমতো এরপরে আমি আমার সঙ্গে প্রদেশ কংগ্রেস, আপনার নিখিল ভারত কংগ্রেসের নেতৃবৃন্দ আমার সঙ্গে যোগাযোগ করেছে, আমি কথা বলেছি, এরপরে আমি কংগ্রেস দলে জয়েন করেছি সবের আহ্বানে। এখন আপনাকে বলছি যে সোনাই আমি কাজ করেছি আর বর্তমান বিধায়ক কাজ করেননি। আমাকে মানুষ ফোন করলে পেয়েছে, বর্তমান বিধায়ককে ফোন করলে পায়নি। ভোটাররা, জনসাধারণ আমার বিপদে আপদে আমাকে পেয়েছে, বর্তমান বিধায়ককে পাননি। এর জন্য বর্তমান বিধায়ক যে দল থেকে 72,000 ভোটে জিতেছিলেন, এখন ওই দল থেকে খেলার সাহস করতে পারলেন না। আমি যে দল থেকে জিতেছিলাম, ওই দল থেকে আরো একবার আমি খেলেছি। আমি জিতার চেয়ে পরে হারার সময় বেশি ভোট পেয়েছি। কিন্তু করিমউদ্দিন বড়ভূঁইয়া, যিনি AIDF থেকে ধর্মর দোয়াই দিয়ে উনি জিতেছিলেন, এখন দেখতেছেন যে ধর্মর দোয়াই দিয়ে আর ভোট পাওয়া যাবে না। উনি 5 বছর কোনো কাজ করেননি, এর জন্য অগপ দলে অংশগ্রহণ করছেন। বা সোনাইয়ের ভোটাররা অগপ দলকে পছন্দ করে না, অতীতেও করেনি। এর জন্য করিমউদ্দিন বড়ভূঁইয়া হারবেন, আমি নিশ্চয় জিতব। একজন বর্তমান বিধায়ক এবং নিঃসন্দেহে রাজনীতির অভিজ্ঞতা সম্পন্ন করিমউদ্দিন বড়ভূঁইয়া সাজু ভাই ওখানে এবার এজিপির দলে যোগদান করেছেন। হয়তো সম্ভাব্য প্রার্থী হিসেবে ওনাকে ধরা যায় এবং সেখানে ভারতীয় জনতা পার্টির প্রত্যক্ষ একটা সমর্থন থাকবে এবং সেখানে একটা হিন্দু বিশাল সংখ্যক ভোট ওনার ফেভারে আসতে পারে। যেহেতু আমরা বলবো যে বরাক সদরে অনেক জায়গাতেই একটা ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে ভোট পড়ে অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে সোনাই অত্যন্ত স্পর্শকাতর এলাকা, যেখানে ধর্মীয় মেরুকরণে ভোট পড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এবার সাজু বা করিমউদ্দিন বড়ভূঁইয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে আপনি নিজেকে সেখানে অনেক কমফোর্ট জোন বা একটা স্থিতিশীল অবস্থায় রয়েছেন আপনি? দেখেন, আমি বলছি করিমউদ্দিন বড়ভূঁইয়ার সঙ্গে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতাও হবে না। কারণ সোনাইতে যখন 88,000 হিন্দু ভোট ছিল, তখনও বিজেপির প্রার্থী জিততে পারেনি, তখনও এজিপির প্রার্থী জিততে পারেনি। এখন সোনাইতে 35,000 হিন্দু ভোট আছে, অনলি 35,000। এই 35,000 হিন্দু ভোট, যেটা হিন্দু এটা বেল্টে নাই, এটা স্ক্যাটার্ড ওয়াইজে আছে। আর যারা আছে স্ক্যাটার্ড ওয়াইজে, এরা কিন্তু কিছু সংখ্যক হিন্দু ভোটাররা, সব হিন্দু কিন্তু বিজেপি নাই। সোনাইতে অনেক হিন্দুরা আছে যারা বোনাফাইড আদি কংগ্রেসী মানুষ, আদি কংগ্রেসী। এখানে 35,000 হিন্দু ভোটের ক্যাপিটাল করে করিমউদ্দিন সাহেব কতটা জিততে পারবে, সব মানুষে বুঝতে পারে যে ভবিষ্যতে যদি সরকার আসে, সরকার তো আসবেন না, 100% সরকার এবার 2026-এ কংগ্রেস দলের সরকার হবে, মুখ্যমন্ত্রী গৌরব গগৈ হবেন। উনি একটা ধারণা করেছেন যদি সরকার আসে তাহলে হয়তো এজিপির ক্যান্ডিডেট হয়ে হেরেছি, এর হারার বলে ক্যান্ডিডেট বলে একটা দালালি করতে পারবো। এই দালালি করার উদ্দেশ্যে, সেফগার্ডের উদ্দেশ্যে উনি জয়েন করেছেন এজিপিতে, কিন্তু জিতার অঙ্কেও জয়েন করেননি। উনি তো হারবেন, নিশ্চিত হারবেন। আর উনি কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তি নাই, উনি একজনের গত 2021-এ কংগ্রেসের ভোটে উনি জিতেছেন। কংগ্রেসের সোনাইতে কংগ্রেসের ভোটে জিতেছেন। এর প্রমাণ হয়েছে 2024-এর লোকসভা ইলেকশনে কংগ্রেস দলের যিনি প্রার্থী ছিলেন সূর্যকান্ত সরকার, যদিও হেরেছেন, সোনাইতে
94,000 ভোট পেয়েছেন। করিমউদ্দিন বড়ভূঁইয়া যে প্রার্থী এবং যে দলকে সমর্থন করেছেন তৃণমূলে রাধেশ্যাম বিশ্বাসকে, রাধেশ্যাম বিশ্বাস করিমউদ্দিনের এআইডিএফ এর সমর্থন দেওয়ার পরেও সুনাইতে মাত্র 6,000 ভোট পেয়েছেন। বর্তমানে সুনাইতে করিমউদ্দিনের সম্পদ মাত্র 6,000। এর জন্য ওনার মানে যখন নির্বাচন হবে, নির্বাচনের পরে যখন ভোট গণাগণি হবে, উনি কোন জায়গাতে আছেন উনি নিজে বুঝতে পারবেন। সমিতদা, আজকে আমাদের সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া আজকে একটা সাক্ষাৎকারে বলেছেন যে আসাম রাজ্যে যেগুলা উচ্ছেদ চলছে, মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি 1.5 লক্ষ জমির উপর থেকে অবৈধ নাগরিকদেরকে আমি উচ্ছেদ করেছি, মেয়াদেরকে উচ্ছেদ করেছি, আর ভবিষ্যতে আমি আরেকবার সরকার হলে আমি আরো 5 লক্ষ জমির উপর থেকে উচ্ছেদ করব। এই কথাটাকে সোনাইয়ের বিধায়ক যে আজকে সমর্থন করেছেন, বলছেন যে মুখ্যমন্ত্রী সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছেন। আমি বিধায়ক হয়ে যদি যাই তাহলে আমি বলবো যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তাদেরকে জমি দেওয়া হোক, পুনর্বাসন দেওয়া হোক, ভারতীয় নাগরিকদেরকে দেওয়া হোক। আজকে করিমউদ্দিন সাহেব কি বলতে চান, যাদেরকে উচ্ছেদ করা হয়েছে এরা কি ভারতীয় নয়? আর উনি তো বিধায়ক আছেন, তো বিধায়ক থাকা অবস্থায় এই অমানবিক যেটা উচ্ছেদ, যাদের গড়ে একটা বাচ্চা জন্ম হয়েছে, এই বাচ্চার একদিনও হয়নি, এই বাচ্চার তার ঘর থেকে তাদেরকে ঘর ভেঙে জেসিবি দিয়ে উচ্ছেদ করা হয়েছে। আজকের এই বাচ্চা এবং মা পলিথিনের জায়গায়, খোলা জায়গাতে মানে আছেন। একটা গড়ে 80 থেকে 90 বছরের বৃদ্ধা আছেন, এই বৃদ্ধাদেরকে ঘর ভাঙে দেওয়া হয়েছে। ছাত্ররা পরীক্ষা দিবে, পরীক্ষা দেওয়ার আগের দিন তাদের ঘর দরজা ভেঙে তার বই খাতা মানে জেসিবি দিয়ে ধ্বংস করা হয়েছে। ওই যে উচ্ছেদকে যদি করিমউদ্দিন বড়ভূঁইয়া সমর্থন করেন, আর ভবিষ্যতে আরো 1.5 লক্ষ 5 লক্ষ জমির উপর থেকে সরকার উচ্ছেদ করবে, ওটাকে যদি সমর্থন করেন, তাহলে আমি বলবো যে উনি সরকার জেলা অমানবিক, উনি ওলা অমানবিক। উনি চান যে আর আসামের মুসলমানরা সুখে শান্তি থাকুক না, এটা উনি চান। আর আমরা চাই যে এরা ভারতীয় নাগরিক, ওরা যদি বাংলাদেশি হয় তাদেরকে উচ্ছেদ করে রাখা হয়। তাদের উচ্ছেদ করে তো রাখার প্রয়োজন নাই, তাদেরকে বর্ডার ঠেলিয়ে বার করে দিতে হয়। কেন সরকার একজনকেও বার করে দেওয়া হলো না? আজকে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমাদের সরকার ডাবল ইঞ্জিনের সরকার হলে, যেদিন সরকার হয়ে পরের দিন বাংলাদেশিরা গাঠি বাঁধে যেতে হবে। একজনই তো কেন্দ্রীয় সরকার বিজেপি, রাজ্যে 2বারের বিজেপি সরকার, এক বাংলাদেশিকে তো ঠেলার প্রয়োজন দেখিনি আমরা। এর জন্য কেন ভারতীয় নাগরিকদেরকে কষ্ট দেওয়া হচ্ছে? কি চান আমাদের মুখ্যমন্ত্রী এবং করিমউদ্দিন বড়ভূঁইয়া? কি চান যে এই আসাম রাজ্যে মুসলমানরা কি থাকতে পারবে না? ওই ভারতের স্বাধীনতায় মুসলমানের কোনো অবদান নাই, ওই ভারতবর্ষের স্বাধীনতায় মুসলমানের কোনো রক্ত জড়েনি। আজকে দিল্লি ইন্ডিয়া গেটে 95,000 শহীদের নাম আছে, এখানে তো প্রায় 65,000 মুসলমানের শহীদের নাম আছে। আজকে হিন্দু মুসলমানের সমান অবদান আছে এই দেশ স্বাধীনতায় আনতে। এর জন্য করিমউদ্দিন বড়ভূঁইয়া সহ আমার মুখ্যমন্ত্রী এবং আমাদের বিজেপি সরকার এরা চায় যে মুসলমানরা এখানে কষ্ট করুক, দুঃখে থাকুক, তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হোক। এটাকে সমর্থন করায় আমি করিমউদ্দিন সাহেবকে ধিক্কার জানাই। আর সোনাইবাসী সমস্ত মুসলমানরা ধিক্কার জানাবে আমার মনে হয় এই কথাটা শুনে, যে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছেন। আপনারা আমাকে জিতিয়ে দেন, আমি গিয়ে ওদের পুনর্বাসনের ব্যবস্থা করব। তুমি তো বর্তমানে বিধায়ক আছো, 1.5 লক্ষ জমির উপরে উচ্ছেদ হলো, তোমরা এক কথাও বলেনি। কিন্তু তোমরা তো বলেছিলে যে আমরা মুসলমানের সুরক্ষার জন্য আপনারা আমাকে বিধায়ক করে পাঠান, মুসলমানের খুম বাঁচানোর জন্য পাঠান। মুসলমানরা তো খুম বাঁচানোর জন্য আপনাকে পাঠিয়েছিল, কিন্তু কোথায়? খুম তো বাঁচাওনি এবং মুসলমানকেও কোনো সুরক্ষা দেওনি। এই কথাবার্তা যেটা করেছেন উনি, এর জন্য আগামী 2026 এই যে নির্বাচন হবে এপ্রিল মাসে, এটার ফল কিন্তু করিমউদ্দিন সাহেব পাবে।
যে আজকে ফখরুদ্দিন আলী আহমদের নাম পরিবর্তন করা হয়েছে, বরপেটা মেডিকেল কলেজের ওনার সমর্থন আছে, আজকে কাউ বিল প্রোটেকশনে ওনার সমর্থন আছে, মাদ্রাসা বিলে ওনার সমর্থন আছে, বিজেপিকে যে আগেও উনি সমর্থন করে আসছেন, এতে প্রমাণ হয়েছে এটা যে লাস্ট রাজ্যসভার ইলেকশনে একজন বড় নেতা প্রমোদ বড়কে ওরা বুট দিয়ে যে মুসলমানের প্রতি গাদ্দারি করেছে। কারণ প্রমোদ বড় বড়োল্যান্ডের অনেক মুসলমানের ঘর বাড়ি ভেঙেছেন, এই নেতাকে যখন ওরা সমর্থন করেছেন, মুসলমানের বুটে জিতে গিয়ে বিধায়ক হয়ে রাজ্যসভাতে পাঠিয়েছেন, এটার ফল কিন্তু মুসলমানরা বুটের মাধ্যমে দেবে। বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন সংবাদ মাধ্যম, মিডিয়াতে আমরা দেখতে পেলাম যে সেখানে একটা বলতে গেলে একটা রিসেন্টমেন্ট বা একটা ক্ষোভ জন্ম নিয়েছে। অনেক কংগ্রেসের মধ্যে থেকে যে ধস নেমেছে, অনেক মণ্ডলের সদস্যরা ওরা করেছে, রেজিগনেশন দিয়েছে। এই যে একটা ব্যাপার, একটা বিক্ষুব্ধ গোষ্ঠী তৈরি হয়েছে দেখা যাচ্ছে, এটা কি কতটুকু আপনি মনে করেন? সোনাই কংগ্রেসি ভোটারদের মধ্যে কোনো বিক্ষুব্ধ নাই। আচ্ছা, সোনাই যারা প্রার্থী ছিলেন, দলীয় প্রত্যাশিত প্রার্থী, এরা হয়তো টিকিট পায়নি, নিজের ক্ষোভ আছে, এর জন্য এরার সমর্থিত কয়েকজন হয়তো রিজাইন দিয়েছেন, এতে কোনো এফেক্ট হবে না। আদর্শ কংগ্রেস কোনোদিন প্রার্থীর উপরে নির্ভর করে দল ছাড়ে না। ব্যক্তি কংগ্রেস তারা তাকে এরা আদৌ আদর্শ কংগ্রেস নাই। এর জন্য যারা মন্ডল প্রেসিডেন্ট রিজাইন দিয়েছেন আপনি বলছেন, এরা কিন্তু প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট রিজাইন দিয়েছেন, বর্তমান মন্ডল প্রেসিডেন্ট রিজাইন দেয়নি। এরা বর্তমান মন্ডল প্রেসিডেন্ট সব আছে আমার সঙ্গে, আর এরা নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে। আর যারা রিজাইন দিয়েছেন এদের কোনো কমিটি ছিল না, প্রত্যাশিত প্রার্থী যিনি ছিলেন এনেকে সমর্থন করার জন্য এক মানুষের এক কমিটি ছিল, যে ও শুধুমাত্র যে ওই প্রার্থীকে সমর্থন করার জন্য যে একজন মন্ডল প্রেসিডেন্টের প্রয়োজন হয়, এর জন্য ওরা যখন এক মানুষের এক মণ্ডল, যখন তাদের পছন্দ প্রার্থী যখন পায় না, এরা রিজাইন দিয়েছে। কিন্তু সাধারণ ভোটারের মধ্যে কোনো এফেক্ট পড়েনি, এটা কোনো এফেক্ট পড়েনি। স্বতঃস্ফূর্তভাবে কংগ্রেসীরা আমার সঙ্গে আছে। যেদিন দল আপনি শুনে খুশি হবেন, যেদিন দল ঘোষণা করেছে আমার নাম, 8টার সময় ঘোষণা করেছে, 10টার সময় প্রায় 3-4 হাজার মানুষ আমার কংগ্রেসী কর্মী আমার ঘরে এসেছে। হ্যাঁ, কংগ্রেসী কর্মী আমার ঘরে এসেছে, যে ওরা আমাকে উৎসাহিত করার জন্য, যেটা এরা বলছে যে আমরা কংগ্রেসের সমস্ত 94,000 ভোটার আমরা আপনার সঙ্গে আছি। হ্যাঁ, এটা হয়তো 94,000 থেকে ক্রস করে 1,10,000-20,000 যেতে পারে। আপনি দেখবেন কি অবস্থা হয়। আপনি অনেক আত্মবিশ্বাসী এই ব্যাপারে যে আপনি একজন কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ের স্বপ্ন দেখছেন। আপনি নিঃসন্দেহে একটা কথা আমি জানতে চাইবো যে কংগ্রেসের বর্তমান অবস্থান এবং আগামী নির্বাচনে বরাক উপত্যকায় তার ফলাফল কতটুকু আশা করে, এবং রাজ্যিক স্তরে আপনারা কি সরকার করতে পারবেন? দেখেন, একটা কথা আপনাকে বলছি, আমি 2016-তে আসামে বিজেপির বিধায়ক ছিল মাত্র 5 জন ছিল। এরপরে বিজেপি 60 জন হয়েছে, সরকার গঠন করেছে। এখন কংগ্রেসের বিধায়ক 18 জন আছেন। আর এবার ব্রহ্মপুত্র উপত্যকার আপার আসামে কংগ্রেসের উত্থান চলছে আর বিজেপির পতন চলছে। কারণ দেখেন, যোরহাট সমষ্টিতে, লোকসভা সমষ্টিতে, যেখানে কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার, আপার আসামের লোকসভার আপনার যোরহাট সমষ্টির সমস্ত বিধায়করা বিজেপির ছিলেন। ওই সময় কংগ্রেসের প্রার্থী গৌরব গগৈ ছিলেন। সমস্ত মন্ত্রীরা ক্যাম্প করে বসেছিল যোরহাটে। এমনকি একজন মন্ত্রী বলেছিলেন যে গৌরব গগৈ যদি জিতে যান আমি আমার রাজনীতি ছেড়ে দেব, কিন্তু পরে ছাড়েননি। কিন্তু এরপরেও গৌরব গগৈ 1 লক্ষ ভোটে জিতেছেন। ফার্স্ট আপনার 9টা সমষ্টিতে উনি জিতেছেন, শুধুমাত্র মাজুলিতে মাত্র 4,000 ভোটে উনি পিছিয়ে ছিলেন। ওই সময় যদি সরকার থাকা অবস্থায় যদি আপার আসামের ভোটাররা কংগ্রেসের হাত প্রতীক চিহ্নে ভোট দিয়েছে, যখন বিধানসভা নির্বাচনে আপনি দেখবেন
মানে ব্রহ্মপুত্র উপত্যকার আপার আসামে যেখানে 41টা বিধানসভা সমষ্টি আছে, ওখানে আপনি আজকে আপনার অন ক্যামেরার সামনে আপনার স্টুডিওতে বলছি, ওখানে 30-এর অধিক সিট কংগ্রেস জিতবে, 30-এর অধিক সিট জিতবে। আপনার লোয়ার আসামে, আপনার মানে আপনার মধ্য আসামে অনেক সিট জিতবে। লোয়ার আসামে তো আপনার প্রায় 90% সিট জিতবে আমরা কংগ্রেসে। আজকে বরাক উপত্যকার যদি দেখেন, বরাক উপত্যকার 15টা সমষ্টি ছিল, এটাকে 13টা করা হয়েছে। ভোটারের মনে খুব আছে, অনেক জেলা পরিষদ কমিয়ে দেওয়া হয়েছে, ভোটারের মনে খুব আছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে নির্বাচনে। এখানে দেখবেন, আমি আজকে বলছি আমরা তো চাবো 13টা জেতার জন্য, কিন্তু এরপরেও বাস্তব যেটা আছে এখানে দেখবেন আমরা হয়তো 9টা সিট জিতবো, আশাবাদী 9টা সিট জিতবো। আর এটা সরকার গঠন করাতে বিরাট বড় মানে সাহায্য হবে আপনার গৌরব গগৈর। এটা সরকার কংগ্রেসের হবে, বিজেপি যে বাহতা চালাচ্ছে, বিজেপি যদি এত মানে সরকার গঠন করার এত কনফিডেন্স, তো গৌরব গগৈ সম্বন্ধে এত ভয় কেন? গৌরব গগৈর সময় গৌরব গগৈর মরে অত ভয় কেন? গৌরব গগৈ কোনে পাকিস্তানি, গৌরব গগৈর ছেলে মেয়েদেরকে বিদেশি, গৌরব গগৈর মানে মিসেস বিদেশি, এইগুলা বারবার বলা হয়। এখানে গৌরব গগৈ সম্বন্ধে ভয় আছে, কংগ্রেসের সম্বন্ধে ভয় আছে। আগামী সরকার যে কংগ্রেসে করবে তা খুদ মুখ্যমন্ত্রীও জানেন, আগামীতে সরকার যে কংগ্রেস করবে। আচ্ছা, একটা ব্যাপার আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো, যেমন ধরুন আমরা দেখেছি বিভিন্ন বড় বড় এই অতি সম্প্রতি শিলচর শহরে এবং তার পার্শ্ববর্তী বরাক উপত্যকার একটি প্রকল্প শিলান্যাস করা হয়েছে, বেশ যেগুলো অনেক কোটি টাকার প্রকল্প। এবং এছাড়াও আমরা সম্প্রতি দেখেছি যে বরপেটাতে বিশ্ববিদ্যালয়ের নামকরণকে পরিবর্তন করে ফখরুদ্দিন আলী আহমেদের নামকে পরিবর্তন করা হয়েছে। এবং দেখলাম লক্ষ্মীপুর পয়লাপুরে যে নেহেরুর, আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মূর্তিও ভেঙে দেওয়া হয়েছিল। এই যে একটা ঘটনাগুলো, সেটার সম্পর্কে আপনার মন্তব্য আমরা জানতে চাইব। দেখেন, বরাক উপত্যকাকে বিজেপি দলে নেগলেক্ট করে আর ললিপপ দেয়। আজকে 2017-তে শিলচর মিউনিসিপ্যালিটিকে স্মার্ট সিটি বানাবে বলে ঘোষণা দিয়েছিল। আজকে 2017 থেকে আজকে কোথায় স্মার্ট ভিলেজ? আজকে শালচাবড়াতে লজিস্টিক পার্ক করবে, 700 কোটি টাকা ঘোষণা করা হয়েছিল, কোথায় লজিস্টিক পার্ক? শিলচরে ফ্লাইওভার করবে, কোথায় ফ্লাইওভার? শিলচরে 2024-এর মানে 21-এর নির্বাচনে বিজেপি দল ঘোষণা করেছিল 3rd গ্রেড 4th গ্রেড এমপ্লয়িরা বরাকর ছেলেরা পাবে। কোথায়? বরাকর ছেলেরা তো বেকাররা 3rd গ্রেড 4th গ্রেড চাকরি পায়নি, এখান থেকে আসাম ব্রহ্মপুত্র বলে থেকে এনে দেওয়া হয়েছে। বলা হয়েছিল বরাকে ইন্ডাস্ট্রি হবে, হ্যাঁ, অ্যাডভান্টেজ আসাম ফার্স্ট, অ্যাডভান্টেজ আসাম সেকেন্ড, একটা তো বরাকের কোনো প্রভাব পড়েনি। আজকে বরাকর যারা বিজেপির মন্ত্রী বিধায়করা আছেন, ওদের কোনো সে নাই, ওরা নিজে মুখ খুলে একটা কথা বলতে পারেনি। হ্যাঁ, একজনের হুকুমে সব চলছে। অতীতে কিন্তু এটা হয়নি। অতীতে এরকম মন্ত্রীরা ছিলেন যে ওদেরকে বরাকের মন্ত্রীদেরকে সেকেন্ড সিএম বলা হতো, এত পাওয়ারফুল মন্ত্রী ছিলেন। গৌতম নাম বলেন, মানে আপনার শহীদুল আলম চৌধুরী বলেন, মহিম মুন্দার বলেন, আপনার মানে সন্তোষ মন্দেব বলেন, এরা বরাকর প্রভাবশালী নেতা ছিলেন। ওরা বরাকের জন্য যা বলতেন তা করতেন। কিন্তু আজকের মন্ত্রীরা বিধায়করা কিছুই করতে পারতেছেন না। কারণ কি? কারণ গুরুত্বহীন। আর একমাত্র গুরুত্বহীন বিজেপি দলেও গুরুত্বহীন করে রাখে বরাক উপত্যকার বিধায়ক মন্ত্রীদেরকে এবং বরাক উপত্যকার উন্নয়নকে। আজকে কোথায় এত বড় বড় কথা বলা হয়েছিল? আজকে আমরা মানে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন 5 গ্রামে যখন সভা হয়েছিল 2019-এ, হ্যাঁ বললেন 2016-তে বলছিলেন যে मेरा भाई और बहनों आप लोग पेपर मिल खुलना चाहता है कि नहीं चाहते हैं? तो हाउस ने आवाज सुन, हाँ चाहता है, आप लोग डबल इंजन सरकार कर दीजिए, मैं पेपर मिल खुल दूंगा। अरे आसाम में तो डबल इंजन सरकार हलो 2016-তে, कोई पेपर मिल तो खुललो ना। पेपर मिले एक
কয়েকশো মানুষ বুকায় মরতে হয়েছে। পেপার মিলের ছাত্ররা, পরিবারের ছাত্ররা মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ পড়া অর্ধেক ছেড়ে আসতে হয়েছে। বহু ছাত্ররা সুসাইড করেছে। আজকে কোথায় এইগুলা? কথায় আর কাজের কোনো মিল নাই। না কেন্দ্রীয় সরকারের আছে, না রাজ্য সরকারের আছে, না সাংসদের আছে, না বিধায়কের আছে। এর জন্য একটা বিজেপি জবিন গর্গে একটা কথা বলেছিল, বিজেপি এটা মানে একটা ওদের ভাষাতে বলেছিল যে বিজেপি দলকে কোনো অবস্থায় ভোট দেওয়া যায় না। তো এর জন্য জুবিনের অনুগামীরা, বহুমূত্রবলী যারা আছে, বিজেপি দলকে ভোট দিবে না। এর জন্য দেখবেন বিজেপির অনেক প্রার্থীরা হারবে। আজকে গৌরব গগৈর বিরুদ্ধে পাওয়ারফুল মন্ত্রী, সাংসদরা, মন্ত্রীরাও গৌরব গগৈর বিরুদ্ধে খেলার জন্য সাহস পাচ্ছে না। আজকে দেখেন পবিত্র মার্গেটা কেন্দ্রীয় মন্ত্রী, কিন্তু জোরহাটে যখন বলা হয়েছিল তুমি গৌরব গগৈর বিরুদ্ধে খেলো, বলছে না আমি খেলতে পারবো না। পবিত্র মার্গেটার মতো যদি একজন ব্যক্তি গৌরব গগৈর বিরুদ্ধে খেলার যে সাহস করে না, তাহলে এর উপরে তো কোনো এরকম কোনো কর্মী নাই, এরকম কোনো নেতা নাই জোরহাটে খেলার। আজকে বিভিন্ন সমষ্টিতে আজকে দেখবেন বিজেপি তার লিস্ট বার করছে না কেন? তারা কার বিরুদ্ধে কাকে দিবে এই অনুপাতে নেতা পাচ্ছে না বিজেপিরা। এর জন্য আপনি দেখবেন বিজেপি নিহাত, আমি আজকে আপনাকে বলছি যে হার্ডলি বেশি যদি প্রশাসন কাটায়, বেশি পয়সা খরচা করে, তাহলে 45টা সিটে সীমাবদ্ধ থাকবে, এর উপরে যেতে পারবে না। আচ্ছা, এটা আপনার একটা অ্যাসেসমেন্ট। ইয়েস। তো আরেকটা ব্যাপার আমরা জানতে চাইব যে যদি আপনি একজন সোনাইয়ের বিধায়ক হিসাবে আগেও ছিলেন, এবার যদি আপনি সেই প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হন, সেই এলাকার উন্নয়নের ব্যাপারে কোন কোন দৃষ্টিভঙ্গিতে আপনি সেটাকে তুলে ধরতে চাইবেন? দেখেন, আমার আগে সোনাই সমষ্টিতে প্রথম বিধায়ক হয়েছিলেন মইনুল হক চৌধুরী। মইনুল হক চৌধুরী সাহেব বিধায়ক হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, সাংসদ হয়েছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। মইনুল হক চৌধুরী সাহেব সোনাই সমষ্টিতে মেডিকেল কলেজ করেছেন, ইঞ্জিনিয়ারিং কলেজ করেছেন, ভেটেরিনারি কলেজ করেছেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। এরপরে যারা বিধায়ক হয়েছেন কেউ কিন্তু সরকারি একটা প্রতিষ্ঠান সোনাইতে নিতে পারেননি। আমি যখন 2016তে বিধায়ক হই, আমি সোনাইতে একটা নবোদয় প্যাটার্ন রেসিডেন্সিয়াল স্কুল করেছি 30 কোটি টাকার, যে সরকারি স্কুল। একটা ওমেন মডেল কলেজ করেছি, রেসিডেন্সিয়াল কলেজ। সায়েন্স অ্যান্ড মিউজিয়াম অ্যান্ড প্ল্যানেটোরিয়াম করেছি। 3rd গ্রেড 4th গ্রেড ট্রেনিং সেন্টার করেছি। 2টা কলেজকে, আর্টস কলেজকে সায়েন্স টিম ইনক্লুড করেছি, আমি করেছি। মানুষের বিশ্বাস, যখন আপনি বিজেপির বিধায়ক ছিলেন? আমি বিধায়ক ছিলাম। যখন দলের যখন প্রার্থী থাকি, তখন বিজেপি দলের প্রার্থী, বিধায়ক হওয়ার পরে সমষ্টির উন্নয়ন করার জন্য সমষ্টির বিধায়ক হিসাবে আমি কাজ করেছি। আমার বিজেপি সরকার সেই সময় আপনাকে সব পূর্ণ সহযোগিতা করেছিল? আমি বিধায়ক হয়ে কাম করেছি, আমার সমান আরো 5 জন বিধায়ক ছিলেন, ওরা করতে পারেনি, আমি করতে পেরেছি। এটা সোনাইর ভোটারের বিশ্বাস আছে যে আগামীতে আমি করতে পারবো। এর জন্য আজকে যদি আমি কংগ্রেস থেকে খেলে বিধায়ক হব, আপনি বলছেন বিধায়ক হলে কি করবেন? সোনাইতে সবচেয়ে বড় ইস্যু হয়েছে সোনাই পূর্বাঞ্চলকে বন্যা থেকে রক্ষা করা, কৃত্রিম বন্যা থেকে। যখন আমজুরে যেটা সুইচ গেটের প্রয়োজন, আমজুর সুইচ গেট যদি হয়ে যায়, তো সোনাই পূর্বাঞ্চল আর মানে কৃত্রিম বন্যায় আর কৃষি নষ্ট হবে না। 2 নম্বর কথা হয়েছে যে সোনাইতে একটা গার্লস পলিটেকনিক্যাল করার আমার একটা ইচ্ছা আছে। সোনাইতে বেশ কটা নদী আছে, উপনদী আছে, যেমন বরাক নদী, সোনাই নদী, আমজুর নদী, রুকনি নদী, সিরি নদী। এইগুলা নদীতে ইরোশন আছে খুব বেশি, নদীর ভাঙ্গন আছে। এখানে আমি বিধায়ক থাকতে সময় বহুত কিছু প্রোটেকশন দিয়েছি, এখন আরো কিছু প্রোটেকশনও দরকার আছে। এখানে এটা প্রোটেকশন দিয়ে এইগুলা জমিগুলা রক্ষা করার জন্য একটা আমার পদক্ষেপ থাকবে। সোনাই বেকারত্ব যারা আছে, বেকারদেরকে স্বনির্ভরশীল করার জন্য, হয় চাকরি কিংবা ব্যবসা বাণিজ্য স্বনির্ভর করার জন্য আমার একটা প্রচেষ্টা থাকবে। আর সবচেয়ে বড় জিনিস হয়েছে যে সোনাইয়ের আমরা যেটা পরম্পরাতে, সোনাইয়ের যে হিন্দু মুসলমানের একটা
প্রীতি যেটা, ওটা যাহাতে অক্ষুণ্ণ থাকে, এটার আমার বড় প্রচেষ্টা থাকবে, যাহাতে দেশ কোন দিকে যাচ্ছে, দেশে কি হচ্ছে, এটা আমাদের দেখার নাই। আমাদের সোনাই সমষ্টিতে আমরা একে অন্যের পরিপূরক হয়ে কিভাবে শান্তি সম্প্রীতির সেই শান্তি বার্তাটা নিয়ে। সম্প্রীতি হিসাবে কিভাবে থাকতে পারি, একে অন্যের পরিপূরক হয়ে কিভাবে এটাই আমার। পরিশেষে আপনাকে একটা বিলম্বিত প্রশ্ন করব, কিছু মনে করবেন না, না। কিন্তু প্রশ্ন বিভিন্ন মহলে ওঠে যে আপনি প্রথম শুরু করেছিলেন আসাম গণপরিষদের প্রার্থী হিসাবে, পরবর্তীতে আপনি বিজেপির বিধায়ক হয়েছেন, এবার কংগ্রেসে এসছেন, সব দলকেই মোটামুটি আপনি পরীক্ষিতভাবে দেখে নিয়েছেন। অনেকে বলে আপনি নাকি সুবিধাবাদী রাজনীতিবিদ, এই কথাটার কি উত্তর আপনি দেবেন? দেখেন, ওরা তাদের কথা বলছে, আমি আমার কথা বলছি। আমি প্রত্যেক দলের আগাম দেখি। আমি 95-এ এজিপিতে জয়েন করেছি, 96-এ এজিপি সরকারে এসেছে। আমি 2011-তে বিজেপিতে জয়েন করেছি, বিজেপি 2014-তে সরকারে আছে কেন্দ্রে, 2016-তে রাজ্যে এসেছে। এখন 2004-এ কংগ্রেসে জয়েন করেছি, 26-এ কংগ্রেসের সরকার হবে, আর 29-এ দিল্লিতে সরকার হবে। বুঝতে পেরেছেন? আমি যেখানে দেখি যার সরকার হওয়ার সম্ভাবনা আছে, ওই দলে গিয়ে আমি জনসাধারণের সেবা করার চেষ্টা করি। একটা কথা আছে আমার, আপনার প্রশ্নের আনসারটা আমি দিতে পারিনি। বলুন। আপনি বলেছিলেন যে বরপেটাতে মেডিকেল কলেজের নামটা গতকালকে ক্যাবিনেট ডিসিশন করে যে বরপেটা মেডিকেল কলেজের নাম ছিল ফখরুদ্দিন আলী আহমদ মেডিকেল কলেজ। আর ফখরুদ্দিন আলী আহমদ যে আসাম মানে রাজ্য থেকে উনি রাষ্ট্রপতি হয়েছিলেন। ফখরুদ্দিন আলী আহমদ মহেন্দ্রমোহন চৌধুরী মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন। ফখরুদ্দিন আলী আহমদ গোপীনাথ বরদলৈ মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন, একজন ভালো হাইকোর্টের অ্যাডভোকেট ছিলেন, একজন মহান ব্যক্তি, যার নামে প্রথম উত্তর পূর্বাঞ্চল থেকে প্রথম মানে রাষ্ট্রপতি, উনার নামে মেডিকেল কলেজ ছিল। 2011-তে আসাম সরকার ওনার নামে মেডিকেল কলেজ করেছিল। আজকে বরপেটাকে মানে বরপেটাতে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং বিজেপি দল একটা মেসেজ দিতে চাচ্ছে যে বরপেটার কোনো মুসলমানের কোনো নাম থাকবে না। এটা একটা আসাম রাজ্যের জন্য এটা অশুভ সংকেত, যে একজন রাষ্ট্রপতির নামে যে নামটা অবমাননা করা এই সরকারে এবং এই দলে করতে পারে। আপনি প্রথম যিনি প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, পণ্ডিত জওহরলাল নেহরু, এই দেশকে মানে পরাধীন থেকে স্বাধীনতা করার অনেক অবদান আছে, জেল কাটেছেন, ব্রিটিশের অনেক নির্যাতনের শিকার হয়েছেন। ওই ব্যক্তির একটা মূর্তি ছিল ফয়লাপুরে, জেসিবি লেগে ভেঙে দেওয়া হয়েছে। এই মানসিকতা একমাত্র বিজেপির থাকতে পারে। আজকে যিনি ভীমরাও আম্বেদকরের মূর্তির উপরে যারা আঘাত আনতে পারে, যে ভীমরাও আম্বেদকর দলিত নেতা, দলিতদের ভগবান বলা হয়, ওই আমরা মানে সংবিধান রচনা করেছেন, যে সংবিধান সব প্রত্যেক ধর্মগ্রন্থ থেকে পবিত্র, ওই সংবিধানের যিনি প্রণেতা, তাদের মূর্তি বিজেপিরা ভাঙতে পারে। আজকে আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে বাংলাদেশে শেখ মুজিবুরের মূর্তি ভাঙে দেওয়া হয়েছে, মৌলবাদীরা ভেঙেছে। আমরা সবে এখান থেকে ঘৃণা জানাচ্ছি যে এরা শেখ মুজিবুর আজকে বাংলাদেশ গঠন করতে ওনার অনেক অবদান ছিল। আমরা বলছি যে বাংলাদেশের মৌলবাদীরা এটা করতে পারে। আজকে যেটা ভারতবর্ষে যেটা হলো, এরাও তো মৌলবাদীর থেকে কম নাই, এরাও তো মৌলবাদী। আজকে গোপীনাথ বরদলৈর উপরে যারা জেসিবি চালাতে পারে, ফখরুদ্দিন আলী আহমদের নাম যাতে বদলাতে পারে, ভীমরাও আম্বেদকরের মূর্তি যাতে ভাঙতে পারে, যারা নিজেকে বলে নিজে বলে যে দেশ স্বাধীনতা হয়েছে 2014-তে, এরা দেশপ্রেমিক কিভাবে হতে পারে? এরা ব্রিটিশের আগ্রাসন তো দেখেনি। ব্রিটিশে যখন নির্যাতন করত তখন এই দলের যারা প্রণেতা, এরা তখন দেশের ব্রিটিশের সমর্থক ছিল, দেশের স্বাধীনতা আন্দোলনে ছিল না। এর জন্য আজকে গোপীনাথ বরদলৈর মূর্তির উপরে আঘাত আনতেছে, ফখরুদ্দিন আলী আহমদের নাম পরিবর্তন করতেছে, ভীমরাও আম্বেদকরের মূর্তি ভাঙতেছে। একমাত্র তাদের জন্য এটা সম্ভব।
সুনাগরিক, ভারতীয় নাগরিক, ভারতের যারা সুনাগরিক এরার প্রতি এটা সম্ভব নয়। কোনো একটা রাজনৈতিক দলে যারা রাজনীতি করে এরা কিন্তু অতীত বলে না, কিন্তু বিজেপি অতীত বলে যায়। এর জন্য সমস্ত ভারতবর্ষের মানুষরা, ভোটাররা আজকে ধিক্কার জানাচ্ছে। একজন মন্ত্রীর এলাকাতে একজন প্রথম রাষ্ট্রপতি, প্রথম মানে প্রধানমন্ত্রীর মূর্তি ভাঙ্গা হলো, একজনকে ওখানে পুলিশ অ্যারেস্ট করলো না। এটা সিসি ফুটেজ আছে জিসিবি কিভাবে ভাঙতেছে, এরপরেও পুলিশের কোনো অ্যাকশন নাই। এরপরেও মন্ত্রী এবং বিধায়করা এটা নিন্দা জানানোর প্রয়োজন ছিল যে এটা উচিত হয় না। আজকে কংগ্রেস শাসিত রাজ্যতে অনেক বিজেপির যারা বড় বড় নেতা আছেন এদের মূর্তি আছে এবং অক্ষুণ্ণ আছে। আর আমরা চাই সবসময় অক্ষুণ্ণতা হোক। এরা মহাপুরুষ, এরা মহাপুরুষ না হলে এদের স্থান এই জায়গাতে হয় না। এর জন্য প্রত্যেকটা মহাপুরুষ, বড় নেতা, যারা জননেতা, এরার মূর্তি থাকুক, জনসাধারণ দেখে এদের প্রতি প্রেরণা যাবো। এর জন্য এগুলা মূর্তির উপরে আঘাত করা এটা অমানসিকতা দেখানো। এই ছিল আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান নির্বাচনের মুখোমুখি। আমাদের আজকে স্টুডিওতে আমন্ত্রিত অতিথি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন বিধায়ক এবং উপাধ্যক্ষ আসাম বিধানসভার আমিনুল হক লস্কর, যিনি এবার কংগ্রেসের প্রার্থী হিসেবে সোনাইয়ে প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন। পরিষ্কারভাবে ওনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রেখেছেন আজকের এই অনুষ্ঠানে, আলোচনায়। তাতে একটা ব্যাপারে পরিষ্কার যে উনি রাজনীতির ক্ষেত্রে একটাই বিশ্বাস করেন, সেটা হচ্ছে জনগণের সেবা, এবং সেখান থেকে ওনার রাজনৈতিক বিভিন্ন দলীয় স্তরে ওনার বিচরণ, যার জন্য উনি কখনো কখনো এক দল থেকে আরেক দলে গেছেন। উনি বলেছেন সেই যে মানে রাজনৈতিকভাবে এই দল পরিবর্তনের মূল কারণ হচ্ছে জনগণের সেবার জন্য আমার প্রচেষ্টা, যাতে আমি সেই সময় যে সরকার থাকবে সেখানে আমার অবস্থান থাকুক, যাতে আমি জনগণের উন্নয়নের কথা বলতে পারি, তাদের উন্নয়নের চেষ্টা করতে পারি। একটা স্বচ্ছ ভাবধারার একজন কর্মদক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আমিনুল হক লস্কর ওনার বক্তব্য আজকে আমাদের এই অনুষ্ঠানের সাক্ষাৎকারে তুলে ধরেছেন। আমাদের অনুষ্ঠানটি কেমন লাগলো CNN 24 এর সমস্ত দর্শকদের কাছে আমাদের অনুরোধ রইল, আপনারা জানাবেন এবং পর্দায় চোখ রাখবেন। CNN 24 এর আজকের এই বিশেষ আলোচনায় আমাদের আমন্ত্রিত আমিনুল হক লস্কর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য।